এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তা যদি হতো তো করতাম নিশ্চয়ই। টাকা দেবেন কি না? তোমার টাকা পয়সা দিয়ে পুষে আমার কী লাভ? লস প্রজেক্ট মাল ঢালতেছি। অন্তু কথা বলল না। জয় সোফার উপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলে, ওখান থেকে নাও। মাত্র 20 টাকা অন্তু বের করে নেয়। তবুও মনে হলো তার হাত কাঁপছে, শিরশির করে কাঁপছিল, চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলল, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফিরে অকপটে বলল, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায় না। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্ক রেখার উপর দৌড়ে কতদূর পৌঁছা যায়। মানুষের জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলোর। অন্তুদের বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকি হাসল। হাসিটা মিথ্যা। অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে সেই ননদের সাথে বাপের বাড়ি আসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামালেন। কি রে চিংড়ি, ভাই মরলো দেখলাম না তো, তোরে আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসল। হাঁটা থামালো না। তার শরীরে বোরখা নেই, সালোয়ার কামিজ চওড়া, অন্য শরীরে জড়ানো, তবুও নিজেকে নগ্ন লাগে। মনে হয় শরীরটা খোলা। বোরখা ছাড়ার পর হাতে গুনে একবার বাইরে বেরোনো হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু। হ্যাভ ইউ বিন রেপড বাই জয় আর্মিন? আশ্চর্যজনকভাবে অন্তু হাসল। যদি বলি তার চেয়েও বড় কিছু মানবে? তরু তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে, কিন্তু মিথ্যা অপবাদ কতটুকু সয় তরু? তরু কথা বলতে পারলো না। অন্তু জিজ্ঞেস করলো, তুমি কি তোমার মায়া হারিয়েছো তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলিয়ে আসে আজকাল। অপ্রস্তুত বোধ করি। কেন তা ভেবেছি, উত্তর পাইনি। আর কত দূর? সামনে। বাড়িটা আর বাড়ি নেই, পুরনো মর্গের মতো গা ছমছমে নিস্তব্ধ, যেন প্রাণের অভাব। হুহু করে কান্নার আওয়াজ আসছে। অসময় রাবেয়া নামাজ পড়েছেন। অন্তু রান্নাঘর দেখলো। মনে হলো কমপক্ষে 2 দিন কোনো রান্না হয়নি। ঘর বাড়ি মাকড়সার জালের দখলে। জানালাগুলি কতদিন ধরে বন্ধ, কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতে অন্তুর বুকটা সজোরে ছলাৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ছন ছন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেখানে। চোখ ফেটে পানি এসেছে। তা এত করে টের পেল না। যতক্ষণ না ঝরঝর করে ঝরে পড়লো সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবেয়া ওই ঘরে যান না। হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানে মেঝের উপর বসে, চেয়ে থাকে ঘরটার দিকে। সেই ফতুয়া শার্ট ঝুলছে আলনায়। ওই তো জায়নামাজটা। টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকেই তো খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে। আব্বুর মশারিটাও বাঁধা হয় না কতকাল। অন্তু নিজেকে সামলাতে পারে না। কতদিন, কতকাল নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে ওঠে অন্তু। ইটের দেয়াল কাঁপন উঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্মের ফল। এই অবধি সব যা হারিয়েছে সবই নিজের দোষে। হুড়মুড়িয়ে সেখানে আসেন রাবেয়া। মার্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে দেখে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতেই পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে। চলো, ফিরতে হবে। মার্জিয়ার পেট উঁচু হয়েছে খানিক। রাবেয়া চেয়ারে বসা, মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসলেন। অন্তু আলগোছে মেঝের উপর ঠেসে বসে থরথরে গলায় ডাকে, ভাবি। মার্জিয়া তাকায়, নিষ্প্রভ দৃষ্টি তার। বদ মেজাজ বা কর্মরে দৃষ্টি নেই আর। আমি কি ক্ষমা চাইবো আপনার কাছে? তাতে তোমার ভাই এসে দাঁড়াবে আমার সামনে অন্তু। সে ঠিক ছোট বাচ্চার মতন অবুঝ শোনায় মার্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মার্জিয়ার বয়স কত হবে? 25। বড়া জীবন যৌবন পেটে সব প্রথম সন্তান। সে নাকি বিধবা। মানা যায়? আপনি আমাকে নিয়ে কুষ্টিয়া চলে যান। মার্জিয়া চুপ করে থাকে। অন্তু বলে,
ওখানে ব্যবস্থা আছে? আম্মুর থাকার জায়গা হবে? অন্তু ডাকে। ভাবি ডক্টরের কাছে যাবেন? আমার হাতে সময় নেই। আপনারা গতকাল সকালে গাড়িতে কুষ্টিয়া রওনা হবেন। আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাবো চিরকাল, পেতে থাকবো, ও নিয়ে ভাববেন না। কিন্তু কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না। অন্তু পায়ে হাত রাখে। মাঝে চমকে ওঠে। অন্তুর দ্বারা এমন কার্য অবিশ্বাস্য, অথচ আজ চট করে ফেলেছে। অন্তু হাত ছড়ায় না, দু হাতে মার্জার পা ছুঁয়ে ফেলে। ওই ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি। আমি কথা দিচ্ছি আপনাকে, শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা সময় দিন আমায়, আর নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল হবে কে? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আব্বু রোজ তাগাদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো, এজন্য মরতে পারছি না। আপনি এটুকু সুযোগ দিন আমায়, কেমন? মার্জিয়ার চোখ ভরে উঠলেও পানি গড়ায় না, কোনো কথা বলে না। সেই বদ মেজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়, রান্না চুলোয় বসায়। তরু কি ভেবে কি করলো কে জানে। সে আন্দাজ করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল, তরু থালা বাসনগুলো ধুয়ে ফেলল। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল, মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছ থেকে আনা 20 টাকা, অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া হয়ে গেল। সব ঋণ মুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা ছিল, এখনো গচ্ছিত আছে। তা নিয়ে মার্জিয়া মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মা হয়ে গেছিস আমার। মা কি মেয়ের স্বামী ছেলের সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে, অথচ কেন যে বুকটা ফাটছিল। অন্তু বলল, আম্মা রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো বুঝতেই পারছো। কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাল্লাহ। ফোন করব আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। সে মাঝে মধ্যে আসবে তো আপুর ঘরে। ঘরটাতে 3টে তালা মারল। কেউ যদি হামলা করে, ওই ঘরে আগুন না লাগা অবধি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসে স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে ঘুমাবো ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে সাথে নিল। পথে তরু জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে আর নেই, ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গত রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, স্টোর রুমের চাবি, তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকে, আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তোর জিজ্ঞেস করলো, আমায় নিয়ে এসব করছো, ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি তরুণীধি। আমার একটা বোন থাকলে তোমার মতো হতো। জয় সকাল সকাল বেরিয়েছে ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝালদো বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে করে, তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয়ই আমার শালিরা আমার পছন্দের কোনো মাছই রান্না করে রেখেছে, তোরা খেয়ে যাবি। আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকাল শহর ঘুরে আসা পুরনো স্বভাব তার। টানতে টানতে এনে ডাইনিং রুমে ওদের দাঁড় করিয়ে রাখে। ভাবি আর মেইন খেতে দে। তরু কইরে তোরা সব এ যা বস টেবিলে, আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল।
আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে শরীরটা, এমনিতেই ছিমছাম, লম্বু গরম দেহের, তার উপর আরো শুকনো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাইকে বানাইলা মোটা তাজা, আমারে বানাইলা খড়ি। হামজা জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় করে খেলো। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। দেখ আমি একা যাইতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে নিয়ে যাই। সার বাঁকা চোখে তাকায় জয়, হুমকি দেয়। আমি যদি এখন ঝোল ফেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দেই? না চাইতো হেসে ফেলো হামজা স্নেহ ভরে। খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, বয়স কত তোর? বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যা কাটা বাছাই হয় তাইলে সমস্যা শেষ। এবার মাছ খা। জয় খানিক তাকিয়ে থাকে হামজার দিকে, চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাই না আমি। হামজা হাসে, দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতেই বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেরার মতো বলে জয়। পারবো না। লাথিটা ঠিক ঘাড় বরাবর মারবো। মুখ খারাপ করায়েন না ভাই। গম্ভীর হয়ে বলে জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বুলাও তো ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচি জিজ্ঞেস করে, কিরে মিনাজ, কি সমস্যা? ভাই চাঁদা নিতে আইছে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তাও আবার এই ওয়ার্কশপে? কিভাবে আইছে? পাগলে থাপড়াইছে নাকি তারে? চিনি না ভাই, চাঁদা চাইতেছে। চাঁদা ওর সেটার মধ্যে ভরে দিচ্ছি আমি, আসতেছি দাঁড়া। ধূপ ধাপ সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয়। হামজা পিছে পিছে যায়। রাতে 1:45টার বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞেস করে, এখন নিশ্চয়ই গিলতে বসবেন। ছাদে যাব, ভাই বসে আছে। মদের বোতলের কর্ক খোলে কিভাবে? এক শট মারবে নাকি ঘরওয়ালি? না হারাম। সাথে খেটে ইস্তেকভার করে তওবা করে নিও। ঠোঁট বাঁকিয়ে চোখ টিপ মারে যায়। অন্তু জিজ্ঞেস করে, কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ফ্রিউচিয়ে তাকায়। খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তুর পিঠটা যতটা বাঁকালো ঠিক ততটা ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে পালে, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরওয়ালি। এনিথিং রং? ছিটকে সরে দাঁড়িয়ে বলল, আপনাদের বিরোধিতা করার সাধ্যই আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো না? বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? আর তুমি? অন্তু এক দৃষ্টিতে তাকে হাসে। আপনি খুব শেয়ানা জয় আমির। জয় কপাল উঁচিয়ে বলে, গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাবে, যেখানে আমার মতো মেয়ের মুখ না দেখতে হয়। জয় হো হো করে হেসে উঠল। আচমকা হাসি থামায়। অন্তুর গলাটা খামারত হালকা, ওনার বুকের উপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে। নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতলটা নিয়ে ঝটপট পায় বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি তা তুমি চাও না তাই না? না। অকপট স্বীকারোক্তি। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এসব ম্যানার্স আমার সাথে পোষায়? হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়, চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয়। ওকে জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও। জয় রোজকার এই অভ্যাস। গাড়িকে প্রথমে বলবে শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিনও মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলে সে যে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে। ঘুমে ঠলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে, শার্টটা খোলো কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের উপর মুখ থুবড়ে পড়ে। দুটো চুমু খায় সেখানে। অন্তু চুলের পেছনে হাত দেয়, আলতো করে আঙুল নাড়ায় সেখানে। গায়ের অনেকটা ভর অন্তুর উপর ছিঁড়ে দিয়ে বলে,
শরীর ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয় তুমি। মনটা তোমাকে বেশি টানছে ঘরওয়ালি। জয়ের আজকে ছোঁয়া নমনীয়, অথচ অন্তর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে, সে তো বিবাহিতা মেয়ে। জয়ই হোক, জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না, সায় দিত না। ততক্ষণে খেন্নারা অন্তর লোভ তুলে খোঁচা দেয়, শিউরে ওঠে তীব্র আক্রোশ আর বৈরাগে। বোতলের কয়েকটা কেমন এক কায়দায় যেন জয় এক হাতেই খুলে ফেলে। একটা শব্দ হয়, বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনোটাতে ডাইজিপাম ড্রাগস মেশানো আছে। রিমি মিশিয়ে আবার কর্ক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধ হয়। জয় মুখ তুলে চায়, অসভ্যের মতো হাসে। তুমি কি চাচ্ছ ইনডাইরেক্টলি মদ? না তুমি, তুই না মদ? হাহা করে হাসে জয়। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথাও থাকছেন, সকালে ফিরছেন, কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে থুপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। জয় চোখ বুজে বলে, এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি। কি করব, ঘৃণা লাগে যে। হাসি জয়। জায়েজ। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল, জয় বলে উঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, আধা ঘন্টার মধ্যে ফিরবো। ততক্ষণে বইটই পড়ো একটা, চট করে এক পাক মেরে আসি, খিদে পেয়েছে। অন্তু খাটের কাছে এসেও দু কদম পিছায়, মুখ দিয়ে ছিটকে বের হয়। ছি। জয় হু হু করে হেসে উঠে। আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার? রোজ আমায় না পেয়ে হোটেলে যান। আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে। অন্তুর হাত ধরে টেনে বিছানায় পাশে বসতে ইশারা করে জয়। বসো। অন্তু বসে চুপচাপ, জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে, জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছরে। আমার জন্ম 1987, সেই হিসেবে এখন বয়স 27 পার, অর্থাৎ যৌবন প্রাপ্তির পর এক যুগ কাটিয়ে এসেছি। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের দ্বারা সম্ভব? সম্ভব সন্ন্যাসীদের দ্বারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়। অন্তু বিরক্ত লাগছিল এসব শুনতে, তবুও চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশুদিন, সেদিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দেনমোহর বাকি। হেসে ফেলে জয়। 20 বছরের ওপারে কোনো ম্যাঙ্গো পুরুষকে চরিত্রবান ভাবলে হয় তুমি মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র শুধু মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না, মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের উপর মাথা রেখে পায়ের উপর পা তুলে শিব বলল। অন্তু হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তু মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে যেন সেটা হজম করে নিতে হলো। চোখ বুঝে ভারী শ্বাস পেল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকেও ভাবে। হঠাৎই আনমনে বলল, আমি প্রথম সিগারেটে টান দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে, সাল 2000। গলা জ্বলতো খুব। প্রথম খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে লোকের কাছে গেছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে এই তো সেদিন। ততদিন আমি বহুত কিছু পার হয়ে এসেছি। অন্তু চেরুল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে, ভ্রুর নিচে অনেকটা জায়গা, চোখের পাতার উপরে চটা পড়া ঢাকুর ঢাকুর চোখ জয়ের, গভীর খাদে পড়া। আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মনি বরাবর তাকালো জয়। অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটু নড়চড় আসে না। জয় তা দেখে হাসে। 2007-এর পর এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের 2টো লোক মার্ডার হয়ে গিয়েছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গিয়ে লেপ তোষক সেলাই করার
শুজ দেখেছো? দেখেছি। সেই শুজ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে, ওখানে চাপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল। সেগুলো এখন সারা দেহে। স্পেশাল ট্যাটু, তাই তো? যা হু হু করে হাসল। এই না হলে আমার ঘরওয়ালি। এখন প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে। অন্য কথা বলুন, আর নয়তো ঘুমান। আমার পরিবারে কেউ কোনো কালে কসাই ছিলই না। এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে না তোমার? ঠোঁট কামড়ে হাসে জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি দুটো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরাই মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন শুধু অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল ওই সকল স্বৈরাচার, পুঁজিবাদী, সুবিধাবাদী লোকেদের পা চাটতে গিয়ে এসব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের, যা তো সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাঝ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবেও নিয়েছে। কে বোঝাবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পা চাটা জিভ বের করা কুকুর? যে অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, না একটু আপোষ না, কোথাও না। অন্তত অন্যায়ের সাথে না। জয় চট করে উঠে বসে, খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরওয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সোয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। অন্তু জিজ্ঞেস করে, আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজিক। আমার খারাপ হবার কোনো গল্প নেই। ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও। অতীত কোনোদিন মানুষকে খারাপ বানায় না, বড়জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ শ্বাস ফেলে। যতবার বোঝার চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারিপাশে। অন্তু জিজ্ঞেস করলো, ড্রয়ারে এসব ড্রাগ কিসের? কি করেন এগুলো দিয়ে? জয়ের ড্রয়ার থেকে কেউ বের করে নিয়ে মেলাতে বলল, ড্রাগ দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমায় খাইতেও দেখো নাই। ঘরওয়ালি, তোমারে ঘরে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো, কোন আমলে সেই ব্যথা কমবে সেই আশায় বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির উপর সাডেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়ে রিফ্লেকশনলেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর ওয়াস্তে অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনসেশন জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে, রাগ হয়। একে তো থকথকে কষানি ঝরা ঘা, তার উপর যদি কাঁচি, ছুরি, ওষুধ, তুলো মেরে খোঁচায়, তখন করা ড্রাগ ছাড়া উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে, তার লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি তো? তখন কিছুদিন করে রিহ্যাবে থাকি। এমনই বলল। সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুজে আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরলো। কতবার মাল খেয়েছেন জীবনে? যা এবার তাকালো চোখ তুলে, চোখে মুখে রসিকতা ভাব ফুটিয়ে তুলে বলল, মেলাবার। কেন? আকাম করছি, মার খাইছি, সোজা হিসাব। তুমি তো বললে অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে যাও, প্যাচ ওখানেই লাগবে। আমার যখন যা মন চাই তাই করি, সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে
ব্যতিক্রম কিছু করতে চাই, আমি তাই করি। তো আমার কাজে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না?